গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি। আজ শোনাব উপন্যাসটির ৭ম পর্ব। ইতিমধ্যে বহু চেষ্টায় খালাসির দল জাহাজ ভাসাইয়া ছাড়িয়া দিয়াছে, অল্প দূরে গেছে। এমন সময়ে মাথায় একটা চাঙ্গারি লইয়া একটা লোক তীর দিয়া ছুটিতে ছুটিতে হাত তুলিয়া জাহাজ থামাইবার জন্য অনুনয় করিতে লাগিল। সারেং তাহার ব্যাকুলতায় দৃকপাত করিল না। তখন সে লোকটা রমেশের প্রতি লক্ষ্য করিয়া বাবু বাবু করিয়া চিৎকার আরম্ভ করিয়া দিল। রমেশ কহিল, আমাকে লোকটা স্টিমারের টিকিট বাবু বলিয়া মনে করিয়াছে। রমেশ তাহাকে 2 হাত ঘুরাইয়া জানাইয়া দিল স্টিমার থামাইবার ক্ষমতা তাহার নাই। হঠাৎ কমলা বলিয়া উঠিল, ওই তো উমেশ, না না, ওকে ফেলিয়া যায় না, ওকে তুলিয়া লও। রমেশ কহিল, আমার কথায় স্টিমার থামাইবে কেন? কমলা কাতর হইয়া কহিল, না, তুমি থামাইতে বলো, বলো না তুমি, ডাঙা তো বেশি দূরে নয়। রমেশ তখন সারেংকে গিয়া স্টিমার থামাইতে অনুরোধ করিল। সারেং কহিল, বাবু, কোম্পানির নিয়ম নাই। কমলা বাহির হইয়া গিয়া কহিল, উহাকে ফেলিয়া যাইতে পারিব না, একটু থামাও, ও আমাদের উমেশ। রমেশ তখন নিয়ম লঙ্ঘন ও আপত্তি ভঞ্জনের সহজ উপায় অবলম্বন করিল। পুরস্কারের আশ্বাসে সারেং জাহাজ থামাইয়া উমেশকে তুলিয়া লইয়া তাহার প্রতি বহুতর ভর্ৎসনা প্রয়োগ করিতে লাগিল। সে তাহাতে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কমলার পায়ের কাছে ঝুড়িটা নামাইয়া যেন কিছুই হয় নাই এমনি ভাবে হাসিতে লাগিল। কমলার তখনও বক্ষের ক্ষোভ দূর হয় নাই। সে কহিল, হাসছিস যে, জাহাজ যদি না থামিত তবে তোর কি হইত? উমেশ তাহার স্পষ্ট উত্তর না করিয়া ঝুড়িটা উজাড় করিয়া দিল। 1 কাঁদি কাঁচকলা, কয়েক রকম শাক, কুমড়োর ফুল ও বেগুন বাহির হইয়া পড়িল। কমলা জিজ্ঞাসা করিল, এ সমস্ত কোথা হইতে আনিলি? উমেশ সংগ্রহের যাহা ইতিহাস দিল তাহা কিছুমাত্র সন্দেহজনক নহে। গতকাল বাজার হইতে দই প্রভৃতি কিনিতে যাইবার সময় সে গ্রামস্থ কাহারো বা চালে, কাহারো বা খেতে এই সমস্ত ভোজ্য পদার্থ লক্ষ্য করিয়াছিল। আজ ভোরে জাহাজ ছাড়িবার পূর্বে তীরে নামিয়া এইগুলি যথাস্থান হইতে চয়ন নির্বাচনে প্রবৃত্ত হইয়াছিল। কাহারও সম্মতির অপেক্ষা রাখে নাই। রমেশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিয়া উঠিল, পরের ক্ষেত হইতে তুই এ সমস্ত চুরি করিয়া আনিয়াছিস? উমেশ কহিল, চুরি করিব কেন? খেতে কত ছিল, আমি অল্প এ কটি আনিয়াছি বই তো নয়, ইহাতে ক্ষতি কি হইয়াছে? রমেশ কহিল, অল্প আনিলে চুরি হয় না? লক্ষ্মী ছাড়া, যা এ সমস্ত এখান থেকে লইয়া যা। উমেশ করুণ নেত্রে একবার কমলার মুখের দিকে চাহিয়া কহিল, মা, এগুলিকে আমাদের দেশে পিড়িং শাক বলে, ইহার চচ্চড়ি বড় সরেস হয়, আর এইগুলো বেতো শাক। রমেশ দ্বিগুণ বিরক্ত হইয়া কহিল, নিয়ে যা তোর পিড়িং শাক, নইলে আমি সমস্ত নদীর জলে ফেলিয়া দিব। এ সম্বন্ধে কর্তব্য নিরূপণের জন্য সে কমলার মুখের দিকে চাহিল। কমলা লইয়া যাইবার জন্য সংকেত করিল। সেই সংকেতের মধ্যে করুণা মিশ্রিত গোপন প্রসন্নতা দেখিয়া উমেশ শাকসবজিগুলি কুড়াইয়া চুপড়ির মধ্যে লইয়া ধীরে ধীরে প্রস্থান করিল। রমেশ কহিল, এ ভারী অন্যায়, ছেলেটিকে তুমি প্রশ্রয় দিও না। রমেশ চিঠিপত্র লিখিবার জন্য তাহার কামরায় চলিয়া গেল। কমলা মুখ বাড়াইয়া দেখিল, 2nd ক্লাসের ডেক পাড়াইয়া জাহাজের হালের দিকে, যেখানে তাহাদের দরমা ঢাকা রান্নার স্থান নির্দিষ্ট হইয়াছে, সেইখানে উমেশ চুপ করিয়া বসিয়া আছে। 2nd ক্লাসে যাত্রী কেহ ছিল না। কমলা মাথায় গায়ে একটা রাঙাপাট জড়াইয়া উমেশের কাছে গিয়া কহিল,
সেগুলো সব ফেলিয়া দিয়াছিস নাকি? উমেশ কহিল, ফেলিতে যাইব কেন, এই ঘরের মধ্যেই সব রাখিয়াছি। কমলা রাগিবার চেষ্টা করিয়া কহিল, কিন্তু তুই ভারী অন্যায় করিয়াছিস, আর কখনো এমন কাজ করিস নে। দেখ দেখি, স্টিমার যদি চলিয়া যাইত। এই বলিয়া ঘরের মধ্যে গিয়া কমলা উদ্ধত স্বরে কহিল, আন বটি আন। উমেশ বটি আনিয়া দিল। কমলা আগে উমেশের আহরিত তরকারি কুটিতে প্রবৃত্ত হইল। উমেশ কহিল, মা, এই শাকগুলোর সঙ্গে সর্ষে বাটা খুব চমৎকার হয়। কমলা ক্রুদ্ধ স্বরে কহিল, আচ্ছা, তবে সর্ষে বাট। এমনি করিয়া উমেশ যাহাতে প্রশ্রয় না পায়, কমলা সেই সতর্কতা অবলম্বন করিল। বিশেষ গম্ভীর মুখে তাহার শাক, তাহার তরকারি, তাহার বেগুন কুটিয়া রান্না চড়াইয়া দিল। হায়, এই গৃহচ্যুত ছেলেটাকে প্রশ্রয় না দিয়ে বা কমলা থাকে কি করিয়া? শাকচুরির গুরুত্ব যে কতখানি তা কমলা ঠিক বোঝে না, কিন্তু নিরাশ্রয় ছেলের নির্ভর লালসা যে কত একান্ত তাহা তো সে বোঝে। ওই যে কমলাকে একটুখানি খুশি করবার জন্য এই লক্ষ্মী ছাড়া বালক কাল হইতে এই কয়েকটা শাক সংগ্রহের অবসর খুঁজিয়া বেড়াইতেছিল, আর একটু হইলে স্টিমার হইতে ভ্রষ্ট হইয়াছিল। ইহার করুণা কি কমলাকে স্পর্শ না করিয়া থাকিতে পারে? কমলা কহিল, উমেশ, তোর জন্য কালকে সেই দই কিছু বাকি আছে, তোকে আজ আবার দই খাওয়াইব, কিন্তু খবরদার এমন কাজ আর কখনো করিস নে। উমেশ অত্যন্ত দুঃখিত হইয়া কহিল, মা, তবে সে দই তুমি কাল খাও নাই? কমলা কহিল, তোর মতো দইয়ের উপর আমার অত লোভ নেই, কিন্তু উমেশ, সব তো হইল, মাছের জোগাড় কি হইবে? মাছ না হইলে বাবুকে খাইতে দেব কি? উমেশ কহিল, মাছের জোগাড় করিতে পারি মা, কিন্তু সেটা তো বিনি পয়সায় হইবার জো নাই। কমলা পুনরায় শাসনকার্যে প্রবৃত্ত হইল। তাহার সুন্দর দুটি ভ্রু কুঞ্চিত করিবার চেষ্টা করিয়া কহিল, উমেশ, তোর মতো নির্বোধ আমি তো দেখি নাই। আমি কি তোকে বিনি পয়সায় জিনিস সংগ্রহ করিতে বলিয়াছি? গতকাল উমেশের মনে কি করিয়া একটা ধারণা হইয়া গেছে যে কমলা রমেশের কাছ হইতে টাকা আদায় করাটা সহজ মনে করে না। তাছাড়া সব শুদ্ধ জড়াইয়া রমেশকে তাহার ভালো লাগে নাই। এজন্য রমেশের অপেক্ষা না রাখিয়া কেবল সে এবং কমলা এই দুই নিরুপায়ে মিলিয়া কি উপায়ে সংসার চালাইতে পারে তাহার গুটি কতক সহজ কৌশল সে মনে মনে উদ্ভাবন করিতেছিল। শাক, বেগুন, কাঁচকলা সম্বন্ধে সে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিল, কিন্তু মাছটার বিষয়ে এখনও সে যুক্তি স্থির করিতে পারে নাই। পৃথিবীতে নিঃস্বার্থ ভক্তির জোরে সামান্য দই মাছ পর্যন্ত জোটানো যায় না, পয়সা চাই। সুতরাং কমলার এই অকিঞ্চন ভক্ত বালকটার পক্ষে পৃথিবীর সহজ জায়গা নহে। উমেশ কিছু কাতর হইয়া কহিল, মা, যদি বাবুকে বলিয়া কোনো মতে গণ্ডা পাঁচেক পয়সা জোগাড় করিতে পারো, তবে একটা বড় রুই আনিতে পারি। কমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না না, তোকে আর স্টিমার হইতে নামিতে দিব না। এবার তুই ডাঙায় পড়িয়া থাকিলে তোকে কেহ আর তুলিয়া লইবে না। উমেশ কহিল, ডাঙায় নামিব কেন? আজ ভোরে খালাসিদের জালে খুব বড় মাছ পড়িয়াছে, এক আধটা বেচিতেও পারে। শুনিয়া দ্রুতবেগে কমলা একটা টাকা আনিয়া উমেশের হাতে দিল। কহিল, যা লাগে দিয়া বাকি ফিরাইয়া আনিস। উমেশ মাছ আনিল, কিন্তু কিছু ফিরাইয়া আনিল না। বলিল, 1 টাকার কমে কিছুতেই দিল না। কথাটা যে খাঁটি সত্য নহে তাহা কমলা বুঝিল। একটু হাসিয়া কহিল, এবার স্টিমার থামিলে টাকা ভাঙায় রাখিতে হইবে। উমেশ গম্ভীর মুখে কহিল, সেটা খুব দরকার, আস্ত টাকা একবার বাহির হইলে ফেরানো শক্ত।
আহার করিতে প্রবৃত্ত হইয়া রমেশ কহিল, বড় চমৎকার হইয়াছে, কিন্তু এই সমস্ত জোটাইলে কোথা হইতে? এ যে রুই মাছের মুড়ো। বলিয়া মুড়োটা সযত্নে তুলিয়া ধরিয়া কহিল, এ তো স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, এ যে সত্যই মুড়ো। যাহাকে বলে রোহিত মৎস্য তাহারই উত্তমাঙ্গ। এইরূপে সেদিনকার মধ্যাহ্ন ভোজন বেশ সমারোহের সহিত সম্পন্ন হইল। রমেশ ডেকে আরাম কেদারায় গিয়া পরিপাক ক্রিয়ায় মনোযোগ দিল। কমলা তখন উমেশকে খাওয়াইতে বসিল। মাছের চচ্চড়িটা উমেশের এত ভালো লাগিল যে ভোজনের উৎসাহটা কৌতুকাবহ না হইয়া ক্রমে আশঙ্কাজনক হইয়া উঠিল। উৎকণ্ঠিত কমলা কহিল, উমেশ, আর খাস নে, তোর জন্য চচ্চড়িটা রাখিয়া দিলাম, আবার রাত্রে খাইবি। এইরূপে দিবসের কর্মে ও হাস্য কৌতুকে প্রাতকালের হৃদয়ভারটা কখন যে দূর হইয়া গেল তাহা কমলা জানিতে পারিল না। ক্রমে দিন শেষ হইয়া আসিল। সূর্যের আলো বাঁকা হইয়া দীর্ঘ তরচ্ছটায় পশ্চিম দিক হইতে জাহাজের ছাদ অধিকার করিয়া লইল। স্পন্দমান জলের উপর বৈকালের মন্দীভূত রৌদ্র ঝিকমিক করিতেছে। নদীর দুই তীরে নবীন শ্যাম শারদ শস্যক্ষেত্রের মাঝখানকার সংকীর্ণ পথ দিয়া গ্রাম রমণীরা গা ধুইবার জন্য ঘট কক্ষে করিয়া চলিয়া আসিতেছে। কমলা পান সাজা শেষ করিয়া চুল বাঁধিয়া মুখ হাত ধুইয়া কাপড় ছাড়িয়া সন্ধ্যার জন্য যখন প্রস্তুত হইয়া লইল, সূর্য তখন গ্রামের বাঁশবনগুলির পশ্চাতে অস্ত গিয়াছে। জাহাজ সেদিনকার মতো স্টেশন ঘাটে নোঙর ফেলিয়াছে। আজ কমলার রাত্রের রন্ধন ব্যাপার তেমন বেশি নহে। সকালের অনেক তরকারি এবেলা কাজে লাগিবে। এমন সময় রমেশ আসিয়া কহিল, মধ্যাহ্নে আজ গুরু ভোজন হইয়াছে, এবেলা সে আহার করিবে না। কমলা বিমর্ষ হইয়া কহিল, কিছু খাইবে না? শুধু কেবল মাছ ভাজা দিয়া? রমেশ সংক্ষেপে কহিল, না, মাছ ভাজা থাক, বলিয়া চলিয়া গেল। কমলা তখন উমেশের পাতে সমস্ত মাছ ভাজা ও চচ্চড়ি উজাড় করিয়া ঢালিয়া দিল। উমেশ কহিল, তোমার জন্য কিছু রাখিলে না? সে কহিল, আমার খাওয়া হইয়া গেছে। এইরূপে কমলের এই ভাসমান ক্ষুদ্র সংসারের একদিনের সমস্ত কর্তব্য সম্পন্ন হইয়া গেল। জ্যোৎস্না তখন জলে স্থলে ফুটিয়া উঠিয়াছে। তীরে গ্রাম নাই। ধানের ক্ষেতের ঘন কোমল সুবিস্তীর্ণ সবুজ জনশূন্যতার উপরে নিঃশব্দ শুভ্র রাত্রি বিরোহিণীর মতো জাগিয়া রহিয়াছে। তীরে টিনের ছাদ দেওয়া যে ক্ষুদ্র কুটিরে স্টিমার আফিস, সেইখানে একটি শীর্ণদেহ কেরানি টুলের উপরে বসিয়া ডেস্কের উপর ছোট কেরোসিনের বাতি লইয়া খাতা লিখিতেছিল। খোলা দরজার ভেতর দিয়ে রমেশ সেই কেরানিটিকে দেখিতে পাইতেছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রমেশ ভাবিতেছিল, আমার ভাগ্য যদি আমাকে ওই কেরানিটির মতো একটি সংকীর্ণ অথচ সুস্পষ্ট জীবনযাত্রার মধ্যে বাঁধিয়া দিত, হিসাব লিখিতাম, কাজ করিতাম, কাজে ত্রুটি হইলে প্রভুর বকুনি খাইতাম, কাজ সারিয়া রাত্রে বাসায় যাইতাম, তবে আমি বাঁচিতাম, আমি বাঁচিতাম। ক্রমে আপিস ঘরের আলো নিবিয়া গেল। কেরানি ঘরে তালা বন্ধ করিয়া হিমের ভয়ে মাথায় মাফলার মুড়ি দিয়া নির্জন শস্যক্ষেত্রের মাঝখান দিয়া ধীরে ধীরে কোন দিকে চলিয়া গেল আর দেখা গেল না। কমলা যে অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া জাহাজের রেল ধরিয়া পশ্চাতে দাঁড়াইয়াছিল, রমেশ তাহা জানিতে পারে নাই। কমলা মনে করিয়াছিল সন্ধেবেলায় রমেশ তাহাকে ডাকিয়া লইবে। এজন্য কাজকর্ম সারিয়া যখন দেখিল রমেশ তাহার খোঁজ লইতে আসিল না, তখন সে আপনি ধীর পদে
জাহাজের ছাদে আসিয়া উপস্থিত হইল। কিন্তু তাহাকে হঠাৎ থমকিয়া দাঁড়াইতে হইল। সে রমেশের কাছে যাইতে পারিল না। চাঁদের আলো রমেশের মুখের উপর পড়িয়াছিল। সে মুখ যেন দূরে, বহু দূরে। কমলার সহিত তাহার সংস্রব নাই। ধ্যানমগ্ন রমেশ এবং এই সঙ্গীবিহীনা বালিকার মাঝখানে যেন জ্যোৎস্না উত্তরীয়ের দ্বারা আপাদমস্তক আচ্ছন্ন একটি বিরাট রাত্রি উষ্ঠাধরের উপর তর্জনী রাখিয়া নিঃশব্দে দাঁড়াইয়া পাহারা দিতেছে। রমেশ যখন দুই হাতের মধ্যে মুখ ঢাকিয়া টেবিলের উপরে মুখ রাখিল, তখন কমলা ধীরে ধীরে তাহার কামরার দিকে গেল। পায়ের শব্দ করিল না, পাছে রমেশ টের পায় যে কমলা তাহার সন্ধান লইতে আসিয়াছিল। কিন্তু তাহার শুইবার কামরা নির্জন, অন্ধকার। প্রবেশ করিয়া তাহার বুকের ভেতর কাঁপিয়া উঠিল। নিজেকে একান্তই পরিত্যক্ত এবং একাকিনী বলিয়া মনে হইল। সেই ক্ষুদ্র কাঠের ঘরটা একটা কোনো নিষ্ঠুর অপরিচিত জন্তুর হাঁ করা মুখের মতো তাহার কাছে আপনার অন্ধকার মেলিয়া দিল। কোথায় সে যাইবে? কোনখানে আপনার ক্ষুদ্র শরীরটি পাতিয়া দিয়া সে চোখ বুজিয়া বলিতে পারিবে, এ আমার আপনার স্থান। ঘরের মধ্যে উঁকি মারিয়াই কমলা আবার বাহিরে আসিল। বাহিরে আসিবার সময় রমেশের ছাতাটা টিনের তোরঙ্গের উপর পড়িয়া গিয়া একটা শব্দ হইল। সেই শব্দে চকিত হইয়া রমেশ মুখ তুলিল এবং চৌকি ছাড়িয়া উঠিয়া দেখিল কমলা তাহার শুইবার কামরার সামনে দাঁড়াইয়া আছে। কহিল, এ কি কমলা, আমি মনে করিয়াছিলাম তুমি এতক্ষণে শুইয়াছ। তোমার কি ভয় করিতেছে নাকি? আচ্ছা, আমি আর বাহিরে বসিব না, আমি এ পাশের ঘরেই শুইতে গেলাম। মাঝের দরজাটি বরঞ্চ খুলিয়া রাখিতেছি। কমলা উদ্ধত স্বরে কহিল, ভয় আমি করি না, বলিয়া সবেগে অন্ধকার ঘরের মধ্যে ঢুকিল এবং যে দরজা রমেশ খোলা রাখিয়াছিল তাহা সে বন্ধ করিয়া দিল। বিছানার উপর আপনাকে নিক্ষেপ করিয়া মুখের উপর একটা চাদর ঢাকিল। সে যেন জগতে আর কাহাকেও না পাইয়া কেবল আপনাকে দিয়া আপনাকে নিবিড়ভাবে বেষ্টন করিল। তাহার সমস্ত হৃদয় বিদ্রোহী হইয়া উঠিল। যেখানে নির্ভরতাও নাই, স্বাধীনতাও নাই, সেখানে প্রাণ বাঁচে কি করিয়া? রাত্রি আর কাটে না। পাশের ঘরে রমেশ এতক্ষণে ঘুমাইয়া পড়িয়াছে। বিছানার মধ্যে কমলা আর থাকিতে পারিল না। আস্তে আস্তে বাহিরে চলে আসিল। জাহাজের রেলিং ধরিয়া তীরের দিকে চাহিয়া রহিল। কোথাও জনপ্রাণীর সাড়া শব্দ নাই। চাঁদ পশ্চিমের দিকে নামিয়া পড়িতেছে। দুই ধারে শস্যক্ষেত্রের মাঝখান দিয়া যে সংকীর্ণ পথ অদৃশ্য হইয়া গেছে, সেই দিকে চাহিয়া কমলা ভাবিতে লাগিল, এই পথ দিয়া কত মেয়ে জল লইয়া প্রত্যহ আপন ঘরে যায়। ঘর, ঘর বলিতেই তাহার প্রাণ যেন বুকের বাহিরে ছুটিয়া আসিতে চাহিল। একটুখানি মাত্র ঘর, কিন্তু সে ঘর কোথায়? শূন্য তীর ধুঁ ধুঁ করিতেছে। প্রকাণ্ড আকাশ দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত স্তব্ধ। অনাবশ্যক আকাশ, অনাবশ্যক পৃথিবী। ক্ষুদ্র বালিকার পক্ষে এই অন্তহীন বিশালতা অপরিসীম অনাবশ্যক। কেবল তাহার একটিমাত্র ঘরের প্রয়োজন ছিল। এমন সময় হঠাৎ কমলা চমকিয়া উঠিল। কে একজন তাহার অনতি দূরে দাঁড়াইয়া আছে। ভয় নাই মা, আমি উমেশ। রাত যে অনেক হইয়াছে, ঘুম নাই কেন? এতক্ষণ যে অশ্রু পড়ে নাই, দেখিতে দেখিতে দুই চক্ষু দিয়া সেই অশ্রু উছলিয়া পড়িল। বড় বড় ফোঁটা কিছুতে বাধা মানিল না, কেবলই ঝরিয়া পড়িতে লাগিল।
ঘাড় বাঁকাইয়া কমলা উমেশের দিক হইতে মুখ ফিরাইয়া লইল। জলভার বহিয়া মেঘ ভাসিয়া যাইতেছে। যেমনি তাহারই মতো আর একটা গৃহহারা হাওয়ার স্পর্শ লাগে, অমনি সমস্ত জলের বোঝা ঝরিয়া পড়ে। এই গৃহহীন দরিদ্র বালকটার কাছ হইতে একটা যত্নের কথা শুনিবা মাত্র কমলা আপনার বুক ভরা অশ্রুর ভার আর রাখিতে পারিল না। একটা কোনো কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু রুদ্ধ কণ্ঠ দিয়া কথা বাহির হইল না। পীড়িত চিত্ত উমেশ কেমন করিয়া সান্ত্বনা দিতে হয় ভাবিয়া পাইল না। অবশেষে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ একসময় বলিয়া উঠিল, মা, তুমি যে সেই টাকাটা দিয়েছিলে তার থেকে 7 আনা বাঁচিয়াছে। তখন কমলার অশ্রুর ভার লঘু হইয়াছে। উমেশের এই খাপছাড়া সংবাদে সে একটুখানি স্নেহ মিশ্রিত হাসিয়া হাসিয়া কহিল, আচ্ছা বেশ, সে তোর কাছে রাখিয়া দে। যা, এখন শুতে যা। চাঁদ গাছের আড়ালে নামিয়া পড়িল। এবার কমলা বিছানায় আসিয়া যেমন শুইল, অমনি তাহার 2 শ্রান্ত চক্ষু ঘুমে বুজিয়া আসিল। প্রভাতের রৌদ্র যখন তাহার ঘরের দ্বারে করাঘাত করিল, তখনও সে নিদ্রায় মগ্ন। শ্রান্তির মধ্যে পরের দিন কমলার দিবাস আরম্ভ হইল। সেদিন তাহার চোখে সূর্যের আলোক ক্লান্ত, নদীর ধারা ক্লান্ত, তীরের তরুগুলি বহু দূর পথের পথিকের মতো ক্লান্ত। উমেশ যখন তাহার কাজে সহায়তা করিতে আসিল, কমলা শ্রান্ত কণ্ঠে কহিল, যা উমেশ, আমাকে আজ আর বিরক্ত করিস নে। উমেশ অল্পে ক্ষান্ত হইবার ছেলে নহে। সে কহিল, বিরক্ত করিব না কেন মা, বাটনাপাটিতে আসিয়াছি। সকালবেলা রমেশ কমলার চোখ মুখের ভাব দেখিয়া জিজ্ঞাসা করিয়াছিল, কমলা, তোমার কি অসুখ করিয়াছে? এরূপ প্রশ্ন যে কতখানি অনাবশ্যক ও অসঙ্গত, কমলা কেবল তাহা একবার প্রবল গ্রীবা আন্দোলনের দ্বারা নিরুত্তরে প্রকাশ করিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল। রমেশ বুঝিল, সমস্যা ক্রমশ প্রতিদিনই কঠিন হইয়া আসিতেছে। অতি শীঘ্রই ইহার একটা শেষ মীমাংসা হওয়া আবশ্যক। হেমনলিনীর সঙ্গে একবার স্পষ্ট বোঝাপড়া হইয়া গেলে কর্তব্য নির্ধারণ সহজ হইবে। ইহা রমেশ মনে মনে আলোচনা করিয়া দেখিল। অনেক চিন্তার পর হেমকে চিঠি লিখিতে বসিল। একবার লিখিতেছে, একবার কাটিতেছে। এমন সময়, মহাশয়, আপনার নাম? শুনিয়া চমকিয়া মুখ তুলিল। দেখিল একটি প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক, পাকা গোঁফ ও মাথার সামনের দিকটায় পাতলা চুলে টাকের আভাস লইয়া সম্মুখে উপস্থিত। রমেশের একান্ত নিবিষ্ট চিত্তের মনোযোগ চিঠির চিন্তা হইতে অকস্মাৎ উৎপাটিত হইয়া ক্ষণকালের জন্য বিভ্রান্ত হইয়া রহিল। আপনি ব্রাহ্মণ? নমস্কার। আপনার নাম রমেশবাবু, সে আমি পূর্বেই খবর লইয়াছি। তবু দেখুন, আমাদের দেশে নাম জিজ্ঞাসাটা পরিচয়ের একটা প্রণালী, ওটা ভদ্রতা। আজকাল কেহ কেহ ইহাতে রাগ করেন। আপনি যদি রাগ করিয়া থাকেন তো শোধ তুলুন, আমাকে জিজ্ঞাসা করুন। আমি নিজের নাম বলিব, বাপের নাম বলিব, পিতামহের নাম বলিতে আপত্তি করিব না। রমেশ হাসিয়া কহিল, আমার রাগ এত বেশি ভয়ঙ্কর নয়। আপনার একলার নাম পাইলেই আমি খুশি হইব। আমার নাম ত্রিলোক্য চক্রবর্তী। পশ্চিমে সকলেই আমাকে খুড়ো বলিয়া জানে। আপনি তো হিস্ট্রি পড়িয়াছেন। ভারতবর্ষে ভরত ছিলেন চক্রবর্তী রাজা। আমি তেমনি সমস্ত পশ্চিম মুল্লুকের চক্রবর্তী খুড়ো। যখন পশ্চিমে যাইতেছেন তখন আমার পরিচয় আপনার অগোচর থাকিবে না। কিন্তু মহাশয়ের কোথায় যাওয়া হইতেছে?
রমেশ কহিল, এখনো ঠিক করিয়া উঠিতে পারি নাই। ত্রৈলোক্য কহিলেন, আপনার ঠিক করিয়া উঠিতে বিলম্ব হয়, কিন্তু জাহাজে উঠিতে তো দেরি সহে নাই। রমেশ কহিল, একদিন গোয়ালন্দে নামিয়া দেখিলাম জাহাজে বাঁশি দিয়াছে। তখন এটা বেশ বোঝা গেল আমার মন স্থির করিতে যদিবা দেরি থাকে, কিন্তু জাহাজ ছাড়িতে দেরি নেই। সুতরাং যেটা তাড়াতাড়ি কাজ সেটাই তাড়াতাড়ি সারিয়া ফেলিলাম। ত্রৈলোক্য কহিলেন, নমস্কার মহাশয়, আপনার প্রতি আমার ভক্তি হইতেছে। আমাদের সঙ্গে আপনার অনেক প্রভেদ। আমরা আগে মতে স্থির করি, তারপরে জাহাজে চড়ি, কারণ আমরা অত্যন্ত ভীরু স্বভাব। আপনি যাইবেন এটা স্থির করিয়াছেন, অথচ কোথায় যাইবেন কিছুই স্থির করেন নাই। এ কি কম কথা? পরিবার সঙ্গে আছেন? হ্যাঁ বলিয়া এ প্রশ্নের উত্তর দিতে রমেশের মুহূর্তকালের জন্য খটকা বাঁধিল। তাহাকে নীরব দেখিয়া চক্রবর্তী কহিলেন, আমাকে মাপ করিবেন। পরিবার সঙ্গে আছেন সে খবরটা আমি বিশ্বস্ত সূত্রে পূর্বেই জানিয়াছি। বৌমা ওই ঘরটাতে রাঁধিতেছেন। আমিও পেটের দায়ে রান্নাঘরের সন্ধানে সেইখানে গিয়ে উপস্থিত। বৌমাকে বলিলাম, মা, আমাকে দেখিয়া সংকোচ করিও না, আমি পশ্চিম মুল্লকের একমাত্র চক্রবর্তী খুড়ো। আহা, মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। আমি আবার কহিলাম, মা, রান্নাঘরটি যখন দখল করিয়াছ তখন অন্ন হইতে বঞ্চিত করিলে চলিবে না। আমি নিরুপায়। মা একটুখানি মধুর হাসিলেন। বুঝিলাম প্রসন্ন হইয়াছেন। আজ আর আমার ভাবনা নাই। পাজিতে শুভক্ষণ দেখিয়া প্রতিবারই তো বাহির হই, কিন্তু এমন সৌভাগ্য ফিবারে ঘটে না। আপনি কাজে আছেন, আপনাকে আর বিরক্ত করিব না। যদি অনুমতি করেন তো বৌমাকে একটু সাহায্য করি। আমরা উপস্থিত থাকিতে তিনি পদ্মহস্তে বেড়ি ধরিবেন কেন? না না, আপনি লিখুন, আপনাকে উঠিতে হইবে না, আমি পরিচয় করিয়া লইতে জানি। এই বলিয়া চক্রবর্তী খুড়া বিদায় হইয়া রান্নাঘরের দিকে গেলেন। গিয়াই কহিলেন, চমৎকার গন্ধ বাহির হইয়াছে। ঘণ্টা যা হইবে তা মুখে তুলিবার পূর্বেই বোঝা যাইতেছে। কিন্তু অম্বলটা আমি রাঁধিব মা। পশ্চিমের গরমে যাহারা বাসনা করে, অম্বলটা তাহারা ঠিক দরদ দিয়া রাঁধিতে পারে না। তুমি ভাবিতেছ বুড়াটা বলে কি, তেঁতুল নাই, অম্বল রাঁধিব কি দিয়া? কিন্তু আমি উপস্থিত থাকিতে তেঁতুলের ভাবনা তোমাকে ভাবিতে হইবে না। একটু সবুর করো, আমি সমস্ত জোগাড় করিয়া আনিতেছি। বলিয়া চক্রবর্তী কাগজে মোড়া একটা হাড়ে কাসুন্দে আনিয়া উপস্থিত করিলেন। কহিলেন, আমি অম্বল যা রাঁধিব তা আজকের মতো খাইয়া বাকিটা তুলিয়া রাখিতে হইবে। মজিতে ঠিক 4 দিন লাগিবে। তারপরে একটুখানি মুখে তুলিয়া দিলেই বুঝিতে পারিবে। চক্রবর্তী খুড়ো দেমাকও করে বটে, কিন্তু অম্বলও রাঁধে। যাও মা, এবার যাও, মুখ হাত ধুইয়া লওকে, বেলা অনেক হইয়াছে। রান্না বাকি যা আছে আমি শেষ করিয়া দিতেছি। কিছু সংকোচ করিও না, আমার এই সমস্ত অভ্যেস আছে মা। আমার পরিবারের শরীর বরাবর কাহিল। তাহারই অরুচি সারাইবার জন্য অম্বল রাঁধিয়া আমার হাত পাকিয়া গেছে। বুড়ার কথা শুনিয়া হাসিতেছ, কিন্তু ঠাট্টা নয় মা, এ সত্য কথা। কমলা হাসি মুখে কহিল, আমি আপনার কাছ থেকে অম্বল রাঁধাই শিখিব। চক্রবর্তী বলিলেন, ওরে বাসরে, বিদ্যাকে এত সহজে দেওয়া যায়? একদিনে শিখাইয়া বিদ্যার গুমর যদি নষ্ট করি, তবে বিনা পানি অপ্রসন্ন হইবেন। 2-4 দিনে বৃদ্ধকে খুশামত করিতে হইবে। আমাকে কি করিয়া খুশি করিতে হয় সে তোমাকে ভাবিয়া বাহির করিতে হইবে না। আমি নিজে সমস্ত বিস্তারিত বলিয়া দেব। প্রথম দফায় আমি পানটা কিছু বেশি খাই, কিন্তু সুপারি গোটা গোটা থাকিলে চলিবে না। আমাকে বশীভূত করা সহজ ব্যাপার না, কিন্তু
মার ওই হাসি মুখখানিতে কাজ অনেকটা অগ্রসর হয়ে আছে। ওরে, তোর নাম কি রে? উমেশ উত্তর দিল না। সে রাগিয়া ছিল। তাহার মনে হইতেছিল কমলার স্নেহরাজ্যে বৃদ্ধ তাহার শরিক হইয়া আসিয়া উপস্থিত হইয়াছে। কমলা তাহাকে মৌন দেখিয়া কহিল, ওর নাম উমেশ। বৃদ্ধ কহিলেন, এ ছোকরাটি বেশ ভালো, একদম ইহার মন পাওয়া যায় না তাহা স্পষ্ট দেখিতেছি। কিন্তু দেখো মা, এর সঙ্গে আমার বনিবে। কিন্তু আর বেলা করিও না, আমার রান্না হইতে কিছুমাত্র বিলম্ব হইবে না। কমলা যে একটা শূন্যতা অনুভব করিতেছিল, এই বৃদ্ধকে পাইয়া তাহা ভুলিয়া গেল। রমেশ ওই বৃদ্ধের আগমনে এখনকার মতো কতকটা নিশ্চিন্ত হইল। প্রথম কয় মাস যখন রমেশ কমলাকে আপনার স্ত্রী বলিয়া জানিত, তখন তাহার আচরণ, তখন পরস্পরের বাধাবিহীন নিকটবর্তিতা এখনকার হইতে এতই তফাৎ যে এই হঠাৎ প্রভেদ বালিকার মনকে আঘাত না করিয়া থাকিতে পারে না। এমন সময়ে চক্রবর্তী আসিয়া রমেশের দিক হইতে কমলার চিন্তাকে যদি খানিকটা বিক্ষিপ্ত করিতে পারে, তবে রমেশ আপনার হৃদয়ের ক্ষতবেদনায় অখণ্ড মনোযোগ দিয়া বাঁচে। অদূরে তাহার কামরার দ্বারের কাছে আসিয়া কমলা দাঁড়াইল। তাহার মনের ইচ্ছা, কর্মহীন দীর্ঘ মধ্যাহ্নটা সে চক্রবর্তীকে একাকী দখল করিয়া বসে। চক্রবর্তী তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, না না মা, এটা ভালো হইল না, এটা কিছুতেই চলিবে না। কমলা কি ভালো হইল না কিছু বুঝিতে না পারিয়া আশ্চর্য কুণ্ঠিত হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন, ওই যে ওই জুতোটা, রমেশবাবু, এটা আপনার কর্তৃকই হইয়াছে। যা বলেন এটা আপনার অধর্ম করিতেছেন। দেশের মাটিকে এই সকল চরণ স্পর্শ হইতে বঞ্চিত করিবেন না, তাহা হইলে দেশ মাটি হইবে। রামচন্দ্র যদি সীতাকে ডসনের বুট পরাইতেন, তবে লক্ষণ কি 14 বৎসর বনে ফিরিয়া বেড়াইতে পারিতেন মনে করেন? কখনোই না। আমার কথা শুনিয়া রমেশবাবু হাসিতেছেন, মনে মনে ঠিক পছন্দ করিতেছেন না। না করিবারই কথা। আপনারা জাহাজের বাঁশি শুনিলেই আর থাকিতে পারেন না, একেবারেই চড়িয়া বসেন, কিন্তু কোথায় যে যাইতেছেন তাহা একবারও ভাবেন না। রমেশ কহিল, খুড়ো, আপনি না হয় আমাদের গম্যস্থানটা ঠিক করিয়া দিন না। জাহাজের বাঁশিটার চেয়ে আপনার পরামর্শ পাকা হইবে। চক্রবর্তী কহিলেন, এই দেখুন, আপনার বিবেচনা শক্তি এরই মধ্যে উন্নতি লাভ করিয়াছে, অথচ অল্পক্ষণের পরিচয়। তবে আসুন, গাজীপুরে আসুন। যাবে মা গাজীপুরে? সেখানে গোলাপের ক্ষেত আছে, আর সেখানে তোমার এই বৃদ্ধ ভক্তটাও থাকে। রমেশও কমলার মুখের দিকে চাহিল। কমলা তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। ইহার পরে উমেশ ও চক্রবর্তী মিলিয়া লজ্জিত কমলার কামরায় সভা স্থাপন করিল। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহিরেই রহিয়া গেল। মধ্যাহ্নে জাহাজ ধকধক করিয়া চলিয়াছে। শারদ রৌদ্র রঞ্জিত দুই তীরের শান্তিময় বৈচিত্র্য স্বপ্নের মতো চোখের উপর দিয়া পরিবর্তিত হইয়া চলিয়াছে। কোথাও বা ধানের ক্ষেত, কোথাও বা নৌকা লাগানো ঘাট, কোথাও বা বালুর তীর, কোথাও বা গ্রামের গোয়াল, কোথাও বা গঞ্জের টিনের ছাদ, কোথাও বা প্রাচীন ছায়াবটের তলে খেয়াতরির অপেক্ষায় 2-4টি পাড়ের যাত্রী। এই শরৎ মধ্যাহ্নের সুমধুর স্তব্ধতার মধ্যে অদূরে কামরার ভেতর হইতে যখন ক্ষণে ক্ষণে কমলার স্নিগ্ধ কৌতুক হাস্য রমেশের কানে আসিয়া প্রবেশ করিল, তখন তাহার বুকে বাজিতে লাগিল। সমস্ত কি সুন্দর, অথচ কি সুদূর। রমেশের আত্মজীবনের সহিত কি নিদারুণ আঘাতে বিচ্ছিন্ন। কমলার এখনো অল্প বয়স, কোনো সংশয়, আশঙ্কা বা বেদনা স্থায়ী হইয়া তাহার মনের মধ্যে টিকিয়া থাকিতে পারে না।
রমেশের ব্যবহার সম্বন্ধে এ কয়দিন সে আর কোনো চিন্তা করিবার অবকাশ পায় নাই। স্রোত যেখানে বাধা পায় সেইখানে যত আবর্জনা আসিয়া জমে। কমলার চিত্তস্রোতের সহজ প্রবাহ রমেশের আচরণে হঠাৎ একটা জায়গায় বাধা পাইয়াছিল। সেইখানে আবর্ত রচিত হইয়া নানা কথা বারবার একই জায়গায় ঘুরিয়া বেড়াইতেছিল। বৃদ্ধ চক্রবর্তীকে লইয়া হাসিয়া বকিয়া রাধিয়া খাওয়াইয়া কমলার হৃদয়স্রোত আবার সমস্ত বাধা অতিক্রম করিয়া চলিয়া গেল। আবর্ত কাটিয়া গেল। যাহা কিছু জমিতেছিল এবং ঘুরিতেছিল তার সমস্ত ভাসিয়া গেল। সে আপনার কথার কিছুই ভাবিল না। আশ্বিনের সুন্দর দিনগুলি নদীপথের বিচিত্র দৃশ্যগুলিকে রমণীয় করিয়া তাহারই মাঝখানে কমলার এই প্রতিদিনের আনন্দিত গৃহিণীপনাকে যেন সোনার জলের ছবির মাঝখানে এক একটি সরল কবিতার পৃষ্ঠার মতো উল্টাইয়া যাইতে লাগিল। কর্মের উৎসাহে দিন আরম্ভ হইত। উমেশ আজকাল আর স্টিমার ফেল করে না, কিন্তু তাহার ঝুড়ি ভর্তি হয়ে আসে। ক্ষুদ্র ঘরকন্যার মধ্যে উমেশের এই সকালবেলাকার ঝুড়িটা পরম কৌতূহলের বিষয়। এ কি রে, এ যে লাউডগা! ও মা, সজনের খাড়া তুই কোথা হইতে জোগাড় করে আনিলি? এই দেখো দেখো, খুড়োমশাই, টক পালং যে এই খোট্টার দেশে পাওয়া যায় তাহা তো আমি জানিতাম না। ঝুড়ি লইয়া রোজ সকালে এরূপ একটা কলরব ওঠে। যেদিন রমেশ উপস্থিত থাকে সেদিন ইহার মধ্যে একটু বেসুর লাগে। সে চর্য সন্দেহ না করিয়া থাকিতে পারে না। কমলা উত্তেজিত হইয়া বলে, বাহ, আমি নিজের হাতে উহাকে পয়সা গনিয়া দিয়েছি। রমেশ বলে, তাহাতে উহার চুরি সুবিধা ঠিক দ্বিগুণ বাড়িয়া যায়। পয়সাটাও চুরি করে, শাকও চুরি করে। এ বলিয়া রমেশ উমেশকে ডাকিয়া বলে, আচ্ছা হিসাব দে দেখি। তাহাতে তাহার একবারের হিসাবের সঙ্গে আরেকবারের হিসাব মেলে না। ঠিক দিতে গেলে জমার চেয়ে খরচের অঙ্ক বেশি হইয়া ওঠে। ইহাতে উমেশ লেশমাত্র কুণ্ঠিত হয় না। সে বলে, আমি যদি হিসাব ঠিক রাখিতে পারিব তবে আমার এমন দশা হইবে কেন? আমি তো গোমস্তা হইতে পারিতাম। কি বলেন দাদা ঠাকুর? চক্রবর্তী বলেন, রমেশবাবু, আর এরপর আপনি উহার বিচার করিবেন, তাহা হইলে সুবিচার করিতে পারিবেন। আপাতত আমি এই ছোড়াটাকে উৎসাহ না দিয়া থাকিতে পারিতেছি না। উমেশ বাবা, সংগ্রহ করার বিদ্যা কম বিদ্যা নয়, অল্প লোকেই পারে। চেষ্টা সকলেই করে, কৃতকার্য কয়জনে হয়? রমেশবাবু, গুণীর মর্যাদা আমি বুঝি। সজনে খাড়ার সময় এ নয়, তবু এত ভোরে বিদেশে সজনের খাড়া কয়জন ছেলে জোগাড় করিয়া আনিতে পারে বলুন দেখি? মশাই, সন্দেহ করিতে অনেকেই পারে, কিন্তু সংগ্রহ করিতে হাজারে একজন পারে। রমেশ কহিল, খুড়ো, এটা ভালো হইতেছে না, উৎসাহ দিয়ে অন্যায় করিতেছেন। চক্রবর্তী কহিলেন, ছেলেটার বিদ্যে বেশি নেই, যেটাও আছে সেটাও যদি উৎসাহের অভাবে নষ্ট হইয়া যায় তো বড় আক্ষেপের বিষয় হইবে। অন্তত যে কদিন আমরা স্টিমারে আছি। ওরে উমেশ, কাল কিছু নিম পাতা জোগাড় করে আনিস, যদি উচ্ছে পাস আরও ভালো হয়। মা, শুক্তুনিটা নিতান্তই চাই। আমাদের আয়ুর্বেদে বলে, থাক, আয়ুর্বেদের কথা থাক, এদিকে বিলম্ব হইয়া যাইতেছে। উমেশ, শাকগুলো বেশ করে ধুয়ে নিয়ে আয়। রমেশ এই রূপে উমেশকে লইয়া যতই সন্দেহ করে, খিটখিট করে, উমেশ ততই যেন কমলার বেশি করিয়া আপনার হইয়া ওঠে। ইতিমধ্যে চক্রবর্তী তাহার পক্ষ লওয়াতে রমেশের সহিত কমলার দলটি যেন বেশ একটু স্বতন্ত্র হইয়া আসিল। রমেশ তাহার সূক্ষ্ম বিচার শক্তি লইয়া একদিকে একা, অন্যদিকে কমলা, উমেশ এবং চক্রবর্তী তাহাদের কর্মসূত্রে, স্নেহসূত্রে, আমোদ আহ্লাদের সূত্রে ঘনিষ্ঠভাবে এক। চক্রবর্তী আসিয়া অবধি তাহার উৎসাহের সংক্রামক উত্তাপে
রমেশ কমলাকে পূর্বাপেক্ষা বিশেষ উৎসুকের সহিত দেখিতেছে, কিন্তু তবু দলে মিশিতে পারিতেছে না। বড় জাহাজ যেমন ডাঙায় ভিড়িতে চায়, কিন্তু জল কম বলিয়া তাহাকে তফাতে নোঙর ফেলিয়া দূর হইতে তাকাইয়া থাকিতে হয়। এদিকে ছোট ছোট ডিঙি পানসিগুলো অনায়াসে তীরে গিয়া ভিড়ে। রমেশের সেই দশা হইয়াছে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস নৌকাডুবি এর ৭ম পর্ব। এরপরে আসছে ৮ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর।